প্রসেস টাইপ যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে সেখানে প্রোডাকশন করতে করতে আমাদের কাছে দুটো ধরনের জিনিস বেরোয়, একটাকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট, একটা বাই প্রোডাক্ট। জয়েন্ট প্রোডাক্ট আমরা বলেছি অনেক সিমিলার ভ্যালু গুডস কে বলি জয়েন্ট প্রোডাক্ট, আর হায়ার ভ্যালু প্রোডাক্ট তৈরি হওয়ার পরে লোয়ার ভ্যালু যেটা পড়ে থাকে তাকে বলি বাই প্রোডাক্ট। একটু নেগলিজেবল পোর্শনটা হচ্ছে বাই প্রোডাক্ট। এখন প্রশ্ন ছিল যে এরকম একটা বড় প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাইট? তারপরে আর একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলাম, এই পর্যন্ত ছিল কমন কস্ট, এই পর্যন্ত ছিল সব প্রোডাক্টের জন্য এটা করতেই হয়। তাহলে এই জায়গাটাকে আমরা বলি, এই পর্যন্ত যা কস্ট হলো সেই কস্টটাকে আমরা বলি স্প্লিট অফ পয়েন্ট। কি বলি? এখানে দেখা যাচ্ছে না তো? এখানে দেখা যাচ্ছে না তো? ব্লার হচ্ছে তো? ঠিক আছে বাবা, এটাকে আমরা বলি কমন কস্ট। কি বল? তাহলে কমন কস্টের পরে তো আমার কাছে এখানে একটা প্রোডাক্ট হয়, এখানে অন্য একটা প্রোডাক্ট হয়। তাহলে ভাই এই কমন কস্টটা যদি আমি যদি এই প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি আছে, যদি মনে করি প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি এর মধ্যে আমি কস্ট বার করতে চাইছি, প্রোডাক্টের কত কস্ট আর প্রোডাক্ট বির কত কস্ট, তাহলে আমি নিশ্চয়ই কমন কস্ট থেকে কিছু পোর্শন এঁকে দেবো, কে দেবো না, আর কিছু পোর্শন এঁকে দেবো, রাইট? তাহলে একটা বড় কাজ যেটা প্রসেস কস্টিং এ আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে যে এই যে কমন কস্ট যেটা হয়েছিল, যেটা অ্যাকচুয়াল স্প্লিট অফ পয়েন্ট পর্যন্ত যে কস্ট হয়েছিল, সেই কস্টটাকে সেগ্রিগেট করে এদের মধ্যে ভাগ করা। আর সেগ্রিগেট করার জন্য উই হ্যাভ সাম মেথডস। সেই মেথডস গুলোটা একটা কমপ্লিট ওভারভিউ, কত ডিফারেন্ট, হাউ মেনি ডিফারেন্ট মেথডস আর দেয়ার ইন দা টু সেগ্রিগেট দিস টাইপ অফ কস্ট, সেটা আজকে আমাদের ক্লাস, রাইট? তাহলে এই সেগ্রিগেশন নিয়ে আমাদের ক্লাস যখন হবে তখন আমরা বলছিলাম যে কেউ বলতে পারে সেগ্রিগেশন, কেউ বলে সেপারেশন, কেউ বলে অ্যালোকেশন, হোয়াট এভার মে বি দ্য নেম, বাট আমি এখন করতে চাইবো যে এই কমন কস্ট সেগ্রিগেশন প্রসেস মেথডস, ঠিক আছে? তাহলে হেডিংটার নাম দিলাম কি আমরা? কমন কস্ট সেগ্রিগেশন মেথড নিয়ে আমরা চিন্তা করছি। এর জন্য আমরা প্রোডাক্ট গুলোকে তো দুটো ভাগে ভাগ করেছি, একটা জয়েন্ট প্রোডাক্ট, একটা বাই প্রোডাক্ট, রাইট? তাহলে মনে করি যে জয়েন্ট প্রোডাক্টকে আমরা বলছিলাম জেপি, আর বাই প্রোডাক্ট কি বলেছিলাম? বিপি। জয়েন্ট প্রোডাক্ট মানে জয়েন্ট পেন, আর বাই প্রোডাক্ট মানে ব্যাক পেন, কোমরে ব্যথা আর পিঠে আর হাঁটুতে ব্যথা। ভেরি গুড। সো হিয়ার সাম জয়েন্ট প্রোডাক্ট, দিস ইজ কল্ড কিছু থাকবে কি বাই প্রোডাক্ট, রাইট? কিছু থাকবে বাই প্রোডাক্ট আর কিছু থাকবে জয়েন্ট প্রোডাক্ট, রাইট? জয়েন্ট প্রোডাক্ট, রাইট? আর জয়েন্ট প্রোডাক্টকে আমরা ছোট করে আদর করে কি নাম দিচ্ছি বল? জেপি মানে কি? জয়েন্ট পেন। আর এটা কি? বিপি, রাইট? তাহলে ভাই জয়েন্ট প্রোডাক্টের জন্য আমরা কোন মেথড গুলো ইউজ করবো সেটা এখন আগে দেখবো, রাইট? তো জয়েন্ট প্রোডাক্টের জন্য কি কি মেথড হতে পারে সেগুলো আমরা একে একে দেখবো, রাইট? তাহলে কি কি মেথড আছে? এক নম্বর বলো, ফার্স্টে কি বলা হয়েছে বলো? ফিজিক্যাল ইউনিট মেথড। তাহলে ফিজিক্যাল ইউনিট মেথডটা এখানে করব, যে ফিজিক্যাল ইউনিট, এম মানে মেথড, চলবে? ফিজিক্যাল ইউনিট মেথড মানে কত প্রোডাকশন হয়েছে সেটা আমরা পরে বুঝবো যে কাকে বলে ফিজিক্যাল ইউনিট মেথড। আচ্ছা শুরু করে বলেই দিই, ফিজিক্যাল ইউনিট মেথড মানে হচ্ছে তুমি যদি, তোমার সিম্পল আইডিয়া, আমার কাছে এরা বলছে যে কোন একটা অঙ্ক করতে গিয়ে দেখলাম যে ফিজিক্যাল ইউনিট মেথডে কি করে করা হয়। ধরা যাক আমার কাছে একটা জায়গাতে কোক টার যেগুলো তৈরি করা হয় কোনো জয়েন্ট প্রোডাক্ট, রাইট? তা এই সমস্ত জন্য আমার কাছে মোট খরচা হয়েছিল কোনো কারণের জন্য, a coke manufacturing company produces the following products by using 8000 tons of coal, 8000 টন কোল ইউজ করা হয়েছিল, রাইট? 8000 টন কোল ইউজ করে আমার কাছে প্রোডাকশন হয়েছে এটা সেটা এটা চারটে জিনিস তৈরি করা হয়েছে এত টন, রাইট? তাহলে পার ইউনিটে কত করে তোমার জয়েন্ট প্রোডাক্ট পড়ছে? এই জন্য কোন বেশি বুদ্ধি লাগে? হ্যাঁ, মোট যে ওয়েস্টেজ হয়েছে কত সেটা দেখবো। একবার স্টপ কর শুনি। তো খুব একটা বোঝার কিছু নেই এখানে। ফিজিক্যাল ইউনিট মেথডে আমার কাছে যে পরিমাণ মোট জয়েন্ট কস্ট হবে, ধরা যাক যদি 96,000 দেখতে পাচ্ছি এখানটায়, 96,000 যদি আমার মোট কস্ট হয়েছিল, তুমি বলো তোমার কাছে কত ইউনিট প্রডিউস হয়েছিল? আমার কাছে আমি মোট ইউনিট দিয়েছিলাম 8000 ইউনিটের জন্য, 8000 টন আমি কয়লা ইউজ করে এত কিছু তৈরি পেয়েছি। তাহলে তুমি 8000 দিয়ে ভাগ করো, ইউ গেট কত করে হলো? 12 টাকা করে হলো তোমার ফিজিক্যাল ইউনিট মেথডের গল্প। খুব সিম্পল টাইপের অঙ্ক,
ভেরি রেয়ার টু কাম ইন দ্য এক্সামিনেশন। যদি দেখা গেল যে 8,000 ইউনিট থেকে তুমি প্রোডাকশন পেয়েছো সাপোজ 6,000, পাক্কা? তাহলে 6,000 যদি প্রোডাকশন পেয়েছো তাহলে নিশ্চয়ই তুমি 2,000 ওয়েস্ট করেছো। আর তাহলে ওয়েস্টেজটাও আমরা আমরা ইউনিটের প্রত্যেক প্রোডাকশন থেকে কমিয়ে দেবো, মানে ওয়েস্টেজটা মাইনাস করে দিয়ে আমরা পার ইউনিট ফিগারটা বার করবো, কারণ ওয়েস্টেজটা তো আমার কস্টকে বাড়িয়ে দেবে, তাই ওয়েস্টেজটাকে মাইনাস করে দিয়ে আমরা করবো। পরের যে মেথডটাকে বলা হচ্ছিল কি, অ্যাভারেজ কস্ট মেথড। কি বলেছিল? অ্যাভারেজ কস্ট বা অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড, রাইট? তাহলে পরের পয়েন্টটা হচ্ছে কি, অ্যাভারেজ ইউনিট কস্ট, রাইট? অ্যাভারেজ অ্যাভারেজ ইউনিট কস্টের জন্য কোনো বুদ্ধির চেয়েও কম বুদ্ধি দরকার লাগে, সেটা জানা আছে কিনা? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। সেখানে এরা বলছে যে এদের কাছে প্রি সেপারেশন কস্ট আছে মেটেরিয়াল 60,000 টাকা। এই আমাদের কি বলে ওর নাম, হর্ষবর্ধন, মেটেরিয়াল কিतना है 60,000 रुपीज। ওকে, তাহলে আমার কাছে মোট কস্ট ছিল মেটেরিয়ালে 60,000 रुपीज। তারপরে বলছে কিনা লেবার কস্ট ছিল 40,000 টাকা। তারপরে বল আমার কত আছে, জোরে জোরে বল। তারপরে বলো, তারপরে আরো কিছু খরচা আছে যেটা ডিরেক্ট এক্সপেন্সেস ছিল বা ডিরেক্ট ওভারহেড ছিল 20,000 টাকা। তাহলে মোট কস্ট কত হলো? 1,20,000 টাকা। ভাই আমার প্রোডাকশন হয়েছিল, ওদের কাছে নাকি 3টে প্রোডাক্ট ছিল, জয়েন্ট প্রোডাক্টে 3টে প্রোডাক্ট ছিল, একটা পি, কিউ এন্ড আর। পি প্রোডাকশন হচ্ছে 12,000, 10,000 আর 8,000। তাহলে একটা হচ্ছে কত, পি কত 12,000, তারপরে 10,000 প্লাস 8,000। এটা ডিভাইড করলে আমি অ্যাট দ্য রেট অফ মানে একটা পাবো কি পাবো না? অ্যাট দ্য রেট পেলাম 4 টাকা করে। তাহলে বল প্রি সেপারেশন কস্ট ছিল 4 টাকা করে, 4 × 12 কত? 48। এটার জন্য হবে 48,000 টাকা। হ্যাঁ, এটার জন্য হবে 40,000 টাকা। এটার জন্য হবে না 4টে 32,000 টাকা, 32,000। এবার আমি দেখবো ভাই এটা তো তোমার প্রি মানে মনে পড়ছে তোদেরকে? হ্যাঁ, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে বিফোর ডিভোর্স। ডিভোর্সের আগে ওদের কাছে কস্ট ছিল কত? এটা ছিল প্রি কস্ট, রাইট? ভাই এবার পোস্ট সেপারেশন কস্ট কিছু থাকবে না? থাকবে না, এখানে কিছু থাকবে, সেটা যোগ করে বলবো মোট কস্ট এত হলো, এর পি এন্ড কিউ এর জন্য কত হবে। সো দিস ইজ মাই মেথড ইজ দ্যাট, যেখানে আমরা অ্যাভারেজ ইউনিট মেথড শিখলাম, রাইট? তো দিস ইজ মাই অ্যাভারেজ ইউনিট মেথড। বোর্ডটা দেখতে বিচ্ছিরি হয়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে একটা একটা করে, না জঙ্গল মতো টাইপে দেখতে হয়ে যাবে, রাইট? এটা ফরেস্ট টাইপে দেখতে হচ্ছে। জঙ্গল আর ফরেস্ট মধ্যে কি তফাৎ? কঠিন কথা। জঙ্গলের মধ্যে মানে বুশে আবল তাবল থাকবে, ফরেস্টে সব বিগ এগুলোই থাকবে। এখানে পরেরটা বলি, পরের মেথডটা কি নাম দেওয়া হয়েছে? অ্যাভারেজ ইউনিটের পরে ওয়েটেড অ্যাভারেজ ছিল না একটা, সার্ভে মেথড, মার্কেট ভ্যালু মেথড আছে না? কোথায় আছে এটা? ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। পরের মেথডের নাম দিলাম সার্ভে মেথড। কি নাম দিলাম ভাই? সার্ভে মেথডটা দিলাম কেন নামটা? কারণ হচ্ছে যে আমি মনে করছিলাম যে আমার কাছে যে প্রোডাকশন হয়েছিল না পিকিউআর, তাতে কার কত, এখানে কি হয়েছিল বলো? একটা 12,000, মানে আলাদা আলাদা করে খরচা প্রোডাকশন করা হয়েছে, কিন্তু একই অন অ্যান অ্যাভারেজ মেরে দিয়েছে 8,000 টাকা করে। এখন এরা বলছে যে সার্ভে করতে পারো, চলো তোমার একজন ইঞ্জিনিয়ারকে পাঠাও, তুমি প্রসেস টু প্রসেস ঘুরতে গেল, গিয়ে দেখলো যে কোন প্রসেসটা কোন প্রোডাক্টের জন্য বেশি করে ইউজ হয়েছে, আর কোন প্রসেসটা কোন প্রোডাক্টের জন্য কম করে ইউজ হয়েছে। এই টেকনিক্যাল দিকটা দেখে থেকে উনি বললেন যে শোনো, আমি নিশ্চয়ই প্রোডাক্ট পি এর জন্য, কিউ এর জন্য, আর এর জন্য আলাদা আলাদা করে একটা ওয়েট ইউজ করছি, মানে ইট ইজ মোর ইউজ হয়েছে, কাজের খরচা চার্জ করা উচিত, এর লেস করা উচিত, এর লেসার করা উচিত, রাইট? তখন এটাকে ওয়েট দিল একটা করে। কি দিল? ওয়েট যখন দিল তখন কেন নয় আমি ওয়েটেড অ্যাভারেজ নাম দিলাম না? তাহলে সার্ভে মেথড ইজ নাথিং বাট ওয়েটেড অ্যাভারেজ মেথড, যেটা একটু আগে অ্যাভারেজ মেথড শিখেছি তারই ভাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, রাইট? এর আরেকটা নাম বোধ হয় কি রে, কি নাম দেয় বলো? কেউ কেউ বলে একে পয়েন্ট ভ্যালু মেথড। মানে কি হলো, সার্ভে করতে গিয়ে এ কে দিয়েছে 10 পয়েন্ট, পি কে দিয়েছে 10 পয়েন্ট, কিউ কে দিয়েছে 8 পয়েন্ট, এ কে দিয়েছে 6 পয়েন্ট, তাহলে পয়েন্ট দিলাম মানে ওটা ওয়েট। তা কেউ না কেউ পরীক্ষা হলে এসে গেল যে পয়েন্ট ভ্যালু মেথডে করো, তাহলে আমরা এই মেথডই করবো। আর এর জন্য বেশি কোনো বুদ্ধি লাগে না, খুব কম কম বুদ্ধি হলেই আমরা করা যায়। যেমন ধর আমাকে ওরা ওয়েট বলে দিল কোনোভাবে, ওরা কি বলে দিয়েছে দেখি সার্ভে মেথডের মধ্যে, হ্যাঁ ওরা ওয়েট বলে দিয়েছিল
যে তোমার কাছে ছিল তিনটে প্রোডাক্ট, একটা এ, একটা বি, একটা সি। একটাতে তোমার কাছে ইউনিট প্রডিউস হয়েছিল এর 30,000 ইউনিট, এর ইউনিট প্রডিউসড হয়েছে 30,000, এর ইউনিট প্রডিউস হয়েছে কত না, পরেরটা আছে 32 আর 20, এর আছে 32,000 and here it is 20,000, রাইট? চলবে না? না চলবে। এখন এরা তোমাকে অ্যাসাইন করেছে, ইঞ্জিনিয়ার্স হ্যাভ গান টু মেক আ সার্ভে অফ দি প্রোডাকশন প্রসেস and has assigned a weight of 3 to 4. Here it is 3 weight is 3, 2 and 4. Fine. If it is weight, so we can just, হ্যাঁ, এটা যেন কোনো বেশি বুদ্ধি লাগে না, কম কম বুদ্ধি করো, অঙ্ক হয়ে গেল। এটা কত হবে বলো, বল? এটা হয়ে গেল, ওয়েট কত হলো? 90,000, রাইট? 64,000 আর 84,000। এই ওয়েটেড আবার এগুলোকে কি করবো আমরা, বলো? 80,000 না, সরি 80,000, এগুলো যোগ করো, যোগ করলে আনসার আসবে 2,34,000, রাইট? এখন আমাকে বল এদের ইয়ে করলে কত হবে? 2,34,000 টোটাল ওয়েটেড কস্ট হলো, রাইট? এদের জয়েন্ট কস্ট কত ছিল? সেটা বলো। এদের এখানে অঙ্কটাতে বলা হয়েছিল দ্য জয়েন্ট কস্ট আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন ইজ 1,17,000। তাহলে জয়েন্ট কস্ট ছিল 17,000। হ্যাঁ, জয়েন্ট কস্ট মানে প্রি সেপারেশন কস্ট মানে প্রি ডাইভোর্স কস্ট ছিল 1,17,000, রাইট? এবার তুই আমাকে বল যে আমার কাছে এই ওয়েটেড ইউনিট কস্ট কত হবে। তাহলে একে আমি ডিভাইড করব এটা দিয়ে 2,34,000 দিয়ে, আনসার এলো 0.50 করে। আনসার এলো কত? 0.50 করে। হ্যাঁ 0.5, রাইট? 0.5 করে আসছে, রাইট? এখন আমাকে বল একে এই যে 0.50 হলো না, তাহলে আমার আনসার কত? এটা কত আনসার বের হলো বললাম? 0.50 তো, এটা ছিল 0.50 দিয়ে গুণ করে দাও, 0.50 and 0.50। এটা এখানে কত হলো তাহলে? 45,000। এটা বল 32,000, এটা 40,000। তোমার জয়েন্ট কস্ট কত হয়েছিল? 1,17,000 তো, তাই এটা যোগ করলে আমার 1,17,000 আসতে হবে। যদি এসেছে তাহলে অঙ্কটা আমার ঠিক হয়েছে, রাইট? দিস ইজ কল্ড কি মেথড হলো? ওয়েটেড অ্যাভারেজ মেথড অর সার্ভে মেথড অর পয়েন্ট ভ্যালু মেথড। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম বলো? ফিজিক্যাল ইউনিট মেথড ইজ ভেরি ইজি, সার্ভে মেথড শিখলাম, অ্যাভারেজ মেথড শিখলাম। সার্ভে মেথডটাকে সার্ভে মেথড বলা থেকে আমি বলবো বেশি ভালো হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড বলা, এবং তার মেথডোলজিটা আমরা শিখলাম এখানে। পজ করে একটু। এখন আমরা এরপরে যেটা পেলাম যে ভাই আমরা এখনো পর্যন্ত টিল নাও কি শিখেছি? আমরা শিখেছি এইগুলো সব শেখা হয়ে গেল না? হ্যাঁ, আমরা এইসব শিখে গেছি, তাই না? এই পর্যন্ত শিখেছি এবং এই যা শিখলাম তা মুছে দিলাম। নতুন করে বোর্ডটা আবার ফ্রেশ হয়ে গিয়ে দেখলাম যে আমরা 4 নম্বর মেথড অফ জয়েন্ট প্রোডাক্টের যে মেথড আছে তার জন্য পরের মেথডটার নাম দেওয়া হয়েছে কি মেথড? মার্কেট ভ্যালু মেথড। ভেরি গুড, চলো মার্কেট ভ্যালু মেথড নাম দিলাম কি? মার্কেট ভ্যালু মানে হচ্ছে দেখ যে প্রোডাক্টটা আমার তৈরি হচ্ছে না, সেই প্রোডাক্টের যদি একটা মার্কেট ভ্যালু থাকে, একটা বেশি মার্কেট ভ্যালু, একটা কম মার্কেট ভ্যালু, তাহলে মোট কস্টকে তুমি নিশ্চয়ই সেরকম রেশিওতে ভাগ করবে। এর জন্য কোন বিজ্ঞানীর ওকে দরকার লাগে? তো আনাদার মেথড ইজ কল্ড মার্কেট ভ্যালু মেথড। কিন্তু মার্কেট ভ্যালু মেথডের মধ্যে আবার বলছে এটা অনেকগুলো, সব তো ওদিকে চলে যাচ্ছে রে। মার্কেট ভ্যালু মেথডের মধ্যে আরেকটা অনেকগুলো ভাগ আছে। এরা বলছে মার্কেট ভ্যালু অ্যাট পয়েন্ট অফ সেপারেশন। কি মেথড বললো? মার্কেট ভ্যালু এমভি at point of separation, point of এই সেপারেশন করে না মানে কোটে গেল না কিন্তু সেপারেশন হয়ে গেল, ওই জন্য কি নাম দিলাম এটা? ডিভোর্সের পেজ। হ্যাঁ, এই পয়েন্ট অফ সেপারেশন পর্যন্ত টাইমে যে পরিমাণ সেই পয়েন্ট অফ সেপারেশনের সময় কি পরিমাণ মার্কেট ভ্যালু আছে সেটাকে দেখো। মার্কেট ভ্যালু তো বিভিন্ন সময়গুলোতে চেঞ্জ হতে থাকবে।
আমি শুধুমাত্র পয়েন্ট অফ সেপারেশনে গিয়ে ওই জয়েন্ট কস্ট পর্যন্ত করেই বললাম ভাই এটা যদি এক্ষুনি মার্কেটে বিক্রি করতাম, বিক্রি করলাম না, বিক্রি যদি করতাম তাহলে ভাই কত 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 বেশি টাকা পাওয়া যেত, সেই দাম অনুযায়ী আমি তাকে ভাগ করে দিলাম। এটা একটা মেথড হতে পারে। তারপরে বলছে মার্কেট ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং। তো একটা অত্যন্ত সিম্পল টাইপের বুদ্ধি, যে বুদ্ধিটা এরকম নয় যে খুব গ্রেট টাইপের মেথড শিখছি। কি বললে এটা? এমভি আফটার প্রসেসিং। তো তুমি একবার তো ছিলে কমন কস্ট পর্যন্ত, আমার প্রথমে যে ছবিটা দেখিয়েছি সেটা মনে রাখার চেষ্টা করো। ওই কমন কস্টটাকে আমি কি করছি? ভাগ করতে চেষ্টা করছি। তাহলে ভাগ করার সময় তোমার তো এই যে তুমি ওটাকে বিক্রি করতে যাচ্ছ না, এখন দেখা গেল যে ধরা যাক আমার পয়েন্ট অফ সেপারেশনে কোনো মার্কেট ভ্যালু খুঁজেই পাচ্ছি না। পয়েন্ট অফ সেপারেশনে গিয়ে ওটা যদি মার্কেটে বিক্রি করতাম তাহলে কেউ কিনতোই না, রাইট? কিরম? ক্লিয়ার? এখন দেখা গেল যে এমন প্রোডাক্টটা এমন যে তাতে কিছু প্রসেসিং কস্টও আছে, তাহলে আমি নিশ্চয়ই আফটার প্রসেসিং দ্য আইটেম মার্কেট ভ্যালু কত আছে? The third method is that net sales বা realizable value method. বাবু তুমি প্রসেসিং করে দিয়েছো, রাইট? এরপরে তুমি একদম ফিনিশ প্রোডাক্ট পেয়ে গেছো, তো চলো ওকে মার্কেটে বিক্রি করে দাও। বিক্রি করলে কি পরিমাণ কস্ট পাবো, ভ্যালু পাবো, তারপর বেস করে থার্ড মেথডের নাম দিল ওরা কি বলো? নেট সেলস অর রিয়েলাইজেবল ভ্যালু মেথড। তাহলে নেট সেলস বা এটা আর আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না নাকি? পারলে একটুখানি দেখি বইতে কি বলছে, ভ্যালু মেথড, রাইট? তাহলে এখানকার গল্প শেষ হয়ে গেল। হ্যাঁ, নেট সেল বা রিয়েলাইজেবল, নেট সেলস বা রিয়েলাইজেবল ভ্যালু মেথড। আরে নেট সেলস মানে রিয়েলাইজেবল, দুটো মেথড বলার কোনো মানে হয় না। রিয়েলাইজেবল ভ্যালু মেথড, রাইট? রিয়েলাইজেবল ভ্যালু মেথড। এবার পজ কর দেখি। এখন দেখা যাক নিউমেরিক্যালসে কেমন করে বোঝা যায় মার্কেট ভ্যালু এট পয়েন্ট অফ সেপারেশন। তো কোন একটা অঙ্কে দেখি এরা বলছে কিনা যে a factory produces 3 products PQR which originates from joint products. Fine. The joint process cost of 3 products up to the point of separation is 2,40,000. কত টাকা খরচ হলো? সিম্পল আইডিয়া বলো, কত টাকা খরচ হলো? 2,40,000। তাহলে ভাই আমার এখানে জয়েন্ট কস্ট কত আছে, জেসি কত আছে বলো? 2,40,000। একটা গল্প বলো। इसको को तुमको क्या करना पड़ेगा? ए बी सी में डिवाइड करना पड़ेगा। কি করতে হবে? এবিসি তে তো আমার কাছে যে তিনটে প্রোডাক্ট আছে এটা এবিসি নেই, এখানে বলা আছে পি কিউ আর। তো পি এর জন্য বলছে কিনা the during the particular period the production and sales were P 12,000, Q 8,000 and PR 5,000। তাহলে মোট বিক্রি হলো কত? 12, 8, 5, 12,000, 8,000, 12,000, 8,000, 5,000 তোমাকে বিক্রি হয়েছে। তাহলে তুমি বলো এটা ভাগ করতে গেলে আমি কেমন করে অঙ্কটা করবো দেখা যাক। আমার কাছে মোট ইউনিট কত হয়েছিল বলো? পি কিউ আর, আর এর প্রোডাকশন কত হয়েছে? তারপরে 5,000 ইউনিটস, রাইট? এদের বলছে সেলিং প্রাইস, কোশ্চেনে বলা আছে সেলিং প্রাইস আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন if the goods are sold to the market you can get back only 15 rupees for P, 10 rupees for Q and 8 rupees for। তাহলে 15, 10, 8 মনে রাখো। তাহলে 15, 10 আর 8, তাহলে এটা হলো 15, 10 and 8, রাইট? এই তিনটে গুডস পেলাম। তাহলে আমাকে বল এটা বিক্রি করলে আমার ভাই সেলস ভ্যালু কত? আমি কি কিসে বলেছি? মার্কেট ভ্যালু অর সেলস ভ্যালু এট দ্য, ইফ ইউ কান্ট গেট দ্যাট সেলস ভ্যালু ইউ ক্যানট ডিভাইড। আমি যে রেশিওটা বার করবো কিসের উপর রেশিও বার করবো? সেলস রেশিও। কি বলেছি? আবার বল কিসের রেশিও? সেলস রেশিও। কম সেলস রেশিও পাক্কা। তো योर सेल्स वैल्यू हियर इट इज देयर कितना देखो बोल 1,80,000 देन 80,000 রাইট, দেন 40,000। তাহলে মোট হলো এই হলো সেল আমার, রাইট? তাহলে মোট সেলের পরিমাণ কত হলো? 3 লাখ টাকা। দরকার নেই আমার কাছে, আমার সেলস আছে কত? 1,80,000, 80 আর 40। কিসের রেশিও বলেছি আমি? সেলস রেশিও। তাহলে রেশিওটা আমার কত দাঁড়ালো? রেশিও দাঁড়ালো 18:8:4। অ্যাড করলে কত পাওয়া যাবে? 30। তাহলে আমার মোট কস্ট কত হয়েছিল বাচ্চারা বলো? 2,40,000। তাহলে এই রেশিওটা যদি রেশিও হয় তাহলে আমার কাছে সেগ্রিগেশন কিরকম হলো না? 2,40,000 বলো
ইন্টু 18 ডিভাইড বাই 13 30। এটা আর বলবো না ইউ গেট দ্যাট আনসার। কত হচ্ছে? তাহলে আমার এর জন্য প্রি সেপারেশন কস্ট হবে 1,40,000 টাকা। আউট অফ 2,14,000 your piece cost of joint cost is apportioned to 1,44,000. The similarly Q and R. Okay. Next the point is there, market value plus market value after processing. তো এটার জন্য আমার মনে হয় না আলাদা করে কিছু করব। মনে করো আমার কাছে এই পরিমাণ মার্কেট ভ্যালু ছিল, মার্কেট ভ্যালু কত টাকা ছিল? 5 টাকা করে। এবার প্রসেসিং কস্ট কি সেটা থাকবে, সেটা মিলিয়ে এখানে মোট কস্ট থাকবে, ভাগ করে দেবো। দেখা যাক আরেকটা কিছু নিয়ে অঙ্কটা বোঝার মতো করে। পরে একটা অঙ্কের হচ্ছে এখানে আমরা, আচ্ছা এটা বুঝছি, নেক্সট আইডিয়া, রাইট? নেক্সট আইডিয়াতে প্লিজ সেটা পয়েন্টটা হচ্ছিল কি না, আমি একটা কি করব সেপারেশন কস্ট। ক্লিয়ার? তো এখানে আরেকটা অঙ্ক, এখানে যে অঙ্কটা দেখা যাচ্ছে, অতুল প্রোডাক্ট লিমিটেড, প্লিজ সাইলেন্স প্লিজ। অতুল প্রোডাক্ট লিমিটেড প্রডিউসেস 2 joint products A and B from a single production process where the sales price is 40 and 100 rupees per unit. বলো, আমরা দুটো জিনিস প্রোডাক্ট তৈরি করছি। একটা কি বললাম আমি, বলো এখানে এখন এই মেথডে যাচ্ছি। হ্যাঁ, আমার প্রোডাক্ট আছে A আর B। একটা বিক্রি হয় কত করে? কোশ্চেন পড়তে যাচ্ছে। হ্যাঁ, একটা বিক্রি করে এট দ্য রেট অফ কত করে? 40 টাকা। আর একটা হচ্ছে এট দ্য রেট অফ 100 টাকা করে বিক্রি হবে, রাইট? আর কি আছে? ডিউরিং আ পার্টিকুলার প্রসেস 5,000 ইউনিট অফ এ তৈরি হয়েছে আর 2,500 ইউনিটস অফ বি তৈরি হয়েছে। তাহলে এ আর বি কত তৈরি হলো বলো? এ কত? 5,000 ইউনিটস, এটা 2,500 ইউনিটস, রাইট? এখন আমাকে বল এদের তাহলে ইয়ে কস্ট কত ছিল? দ্য পোস্ট সেপারেশন কস্ট অফ এ ইজ 20,000 and 30,000। তাহলে প্রি সেপারেশন কস্ট তো একটা থাকবে, প্লাস আবার কি ছিল? পোস্ট সেপারেশন কস্টও ছিল, রাইট? পোস্ট আর জয়েন্ট প্রি কস্ট ছিল কত? 55,000 টাকা। তাহলে এখানে আর কি ডেটা দিয়ে দিয়েছে? না, প্রি কস্ট ছিল কত? 55,000 রুপিয়া, ঠিক আছে? আর পোস্ট কস্ট ছিল কত? পোস্ট কস্ট ছিল একজনের ছিল কত? একজনের 20, একজনের 30। একজনের 20, একজনের 30। এই ছিল কোশ্চেনটা, বুঝে গেছে? হ্যাঁ, এই দুটো কস্ট ছিল ওদের কাছে। এখন আমার দায়িত্ব হচ্ছে যে তাহলে আমি এই কস্টটাকে কিভাবে ডিভাইড করবো। কোন কস্টটাকে? 55 কে করবো নাকি 55 প্লাস 50 করলে 1,05,000 কে করবো? ঠিক করে বলো, কার কি মনে হচ্ছে? অপশন এ 55,000 টাকা, অপশন বি 1,05,000 টাকা। আরে আমরা কি অঙ্কটা করছি, ক্লাসটা কি নিয়ে করছি? অনলি টু সেগ্রিগেট দ্য জয়েন্ট কস্ট। হাউ মাচ জয়েন্ট কস্ট ইজ দেয়ার? So you have to divide it, you have to segregate it, you have to allocate it to the product A and B of your total joint cost is 55,000. Okay? তাহলে আমার কাছে এখন প্রি কস্ট ছিল কত? 55,000 টাকা, রাইট? তো এখন বল যে এটার জন্য আমার কাছে মোট সেলস ভ্যালু কত ছিল? এটা সেলস ভ্যালু কত টাকা বেরোলো? দেখে বল। এটা সেলস ভ্যালু কত টাকা ছিল? এখানে 2 লাখ। এটা সেলস ভ্যালু ছিল কত? তাহলে এটা হলো সেলস ভ্যালু, এটা হলো কত বলো? সেলস ভ্যালু। আর এটা কত হলো? এটা 2.5 লাখ টাকা, রাইট? এই কথা হবে না একটাও হলো। তাহলে আমি নিশ্চয়ই এই 2 লাখ আর 2.5 লাখে ভাগ করে দিতাম যদি আমার আগের মেথডটা হতো। কিন্তু ভাই আমি তো এখানে আরো কিছু খরচা করেছি। এই 2.5 লাখ টাকা, এই 2 লাখ টাকাটা এমনি পাইনি, 20,000 টাকা খরচা করে তবে পেয়েছি তো। 20,000 টাকা খরচা করেছি। তাহলে আমি যদি প্রি সেপারেশন পয়েন্টে যেতাম তাহলে এই কস্টটা কত হতো? এই ভ্যালুটা কত পেতাম? আবার বলি, আমি যদি সেলস ভ্যালুতে ভাগ করতাম তাহলে এখানে এই পদ্ধতি হয়ে যেত। কিন্তু আমি তো এইটা বিক্রি করতে পারছিলাম না। বিক্রি করতে গিয়ে হাউ মাচ অ্যামাউন্ট অ্যাডিশনাল কস্ট ইউ হ্যাভ টু ইনকার? হিয়ার ইট ইজ 20,000 রুপিস, রাইট? এন্ড হিয়ার ইট ইজ 30,000 রুপিস। তাহলে as if there is no processing cost, my sales value comes reduced to 1 lakh. যদি কোনো সেপারেশন কস্ট, পোস্ট সেপারেশন কস্ট আমার না থাকতো তাহলে বিক্রি করে আমি 1 লাখ আসে পেতাম। মনে করা গেল এটা অ্যাজাম্পশন। আর এটা বিক্রি হলো, এটা কত টাকা হলো? 2,20,000। তাহলে বল রেশিও করা যাবে না করা যাবে না? এবার সত্যি করা যাবে তো? বলো কি রেশিও পাওয়া গেল? 18:1
18:22 আমি কি এখন 55,000 টাকাটাকে 55,000 একে একে 18/40 কত 18 by 40 বাই 40 মানে রেশিওটা হচ্ছে কত 18:22 এই 18:2 22 22 তে 18:20 মানে কত 19/11 19/11 কতই পারি তো হ্যাঁ করে নাও আমার কি যে কোনো দরকার নেই 18:22 রেশিওতে আমি এটাকে ডিভাইড করতে পারবো না 55,000 না পারবো তো ভিডিও দেখবো না কাহিনী কত কত 24750 এর জন্য হয়েছে আর একটা একটা হবে কত আর একটা 22/40 হবে তো 22/40 করলে কত আসবে 30250 এটা এই কলামটাতে লিখে দেবো পাশের কলমে চলবে so this is my market value at processing after making some amount of processing cost in order to make it sell to the market fine over চলো তাহলে নেক্সট যে মেথডটা বলছিলাম নেট সেলস ভ্যালু বা রিয়েলাইজেবল ভ্যালু মেথড নেট সেলস ভ্যালু বা রিয়েলাইজেবল ভ্যালু মেথড তো তোমাকে তখন কি বার করতে হবে নেট রিয়েলাইজেবল ভ্যালু বার করতে হবে and that net realizable value of these different products will nothing but the segregated cost of the joint cost ফাইন তো তোমাকে কি কি জানতে হবে তাহলে একটা অঙ্ক দেখা যাক যে একটা অঙ্কে কি কি বললো এক নম্বর হচ্ছে আবার বলি নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি বার করতে পারি সেটাই আমার কিন্তু সেগ্রিগেশন রাইট তাহলে একটা অঙ্কের মধ্যে দিয়ে আমরা বার করব যে নেট রিয়েলাইজেবল ভ্যালু কত হলো আর সেটাই আমার হ্যাঁ তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালু বার করার জন্য একটা অঙ্ক নিচ্ছি এবং সেটার জন্য বোর্ড ইউজ করার জন্য আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি রাইট এবং হোপফুলি এই সবটা টাকা হয়ে গেছে তাহলে আমার কাছে পুরো মেথডটা সম্পর্কে আইডিয়া হয়ে গেছে ফিজিক্যাল ইউনিট মেথড তারপরে অ্যাভারেজ মেথড তারপরে সার্ভে মেথড তারপরে মার্কেট ভ্যালু মেথড আর একটা মেথড সম্পর্কে এইখানে ছকে বলে দিই এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মেথড কি নাম দিয়েছিল ওটাই কন্ট্রিবিউশন মেথড এটাও আমরা আজকের বোর্ডে কমপ্লিট করব নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন মেথড আর এটা হলো কি মার্কেট ভ্যালু মেথড রাইট তাহলে এই বোর্ডটা ইউজ করার জন্য এই জায়গাটাকে মুছে দিচ্ছি তাহলেই চলবে আমাদের রাইট রাইট তাহলে মার্কেট ভ্যালু মেথডের মধ্যে যে মেথডটাকে আমরা বললাম নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড তার একটা সাম নিচ্ছি নেট রিয়েল এটা ভেরি ইম্পর্টেন্ট সাম এটাকে বললাম নেট রিয়েলাইজেবল ভ্যালু নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড রাইট in net realizable value যদি if we can find out that net realizable value it is nothing but the segregated cost right it is nothing but the segregated joint cost pakka segregated common cost joint cost বলি না segregated common cost right segregated common cost তাহলে যাই ভাই এটা কি করে বার করা যায় দেখা যাক এটা অঙ্কের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে the factory produces the product three products of A B C ওদের ওইটাই কাজ চিরকালই করে এখন এদের কাজ এটা প্রি সেপারেশন কস্ট বলে একটা কিছু দিয়েছে তাহলে কোশ্চেনটা এখানটাতে দেখার চেষ্টা করছি এখানে প্রি কস্ট আছে কত প্রি আছে মেটেরিয়াল লেবার আর ওভারহেড মিলিয়ে 18 মেটেরিয়াল আছে কত টাকা মেটেরিয়াল আছে 4,500 টাকা বলতো দেখে দেখে এখানে মেটেরিয়াল আছে কত 4,500 টাকা তারপরে লেবার কত আছে লেবার আছে 2,500 টাকা আর ওভারহেড আছে কত 18,000 রুপিস এই হলো আমার প্রি 1800 আছে প্রি সেপারেশন কস্ট যোগ করলে এটা পাবো 8,800 টাকা আমার প্রি সেপারেশন কস্ট তাহলে এই কস্টটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে দিস ইজ আওয়ার প্রাইম অবজেক্টিভ ইজ টু ডিভাইড দিস কস্ট ইনটু এবিসি রাইট কিরম বুঝলাম কি না বুঝলাম সবাই হ্যাঁ বলো তাহলে আমার কাছে এই 8,000 টাকা 8,800 টাকা ভাগ করার জন্য আমাদের সব চেষ্টাটা করতে হবে রাইট এখানে আর কি কি ইয়ে দিয়েছে দেখা যাক এরা বলেছে কিছু সাবসিকুয়েন্ট বস বা কস্ট দিয়েছে বা কিছু ওরা পোস্ট সেপারেশন কস্ট কিছু দিয়ে দিয়েছে সাবসিকুয়েন্ট কস্ট বা পোস্ট সেপারেশন কস্ট বা ফার্দার কস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজে থাক না কেন এরা বলেছে 1,500 টাকা হচ্ছে ফর এর জন্য করেছে সাম অ্যামাউন্ট ফর মেটেরিয়াল সাম অ্যামাউন্ট ফর লেবার এন্ড সাম অ্যামাউন্ট ফর ওভারহেড দেখা দরকার কি আছে ভাই আমার কাছে কত টাকা কষ্ট হয়েছিল আরো 1,500 টাকা রাইট এর জন্য 1,500 টাকা তাহলে পোস্ট পি কস্ট না পোস্ট কস্ট এটা প্লাস এটা করলে এ আর বি সি এর জন্য আলাদা আলাদা করে আছে তো কোশ্চেনটা তো চাইছেন লিখতে ঠিক আছে পোস্ট কস্ট ছিল
তাহলে আমার কাছে কমন কস্ট ছিল কত, 8800 টাকা। পোস্ট কস্টের জন্য এর আছে 1500 টাকা। 1500 টাকার মধ্যে সাম অ্যামাউন্ট মেটেরিয়াল বলতে পারে, লেবার বলতে পারে, ওভারহেড বলতে পারে। বলেছি তো বলেছি, আমার কাছে মোট কস্ট হয়েছে কত, কথা পোস্ট 1500 টাকা, এখানে আছে 2500 টাকা, রাইট। আর এর আছে কত, বি এর জন্য এত টাকা, বি এর জন্য এই টাকাটা, আর সি এর জন্য আছে তোমার, সি এর জন্য আছে এটা ভি 1500 টাকা। তাহলে এই তিনটে যোগ করলাম, কত হলো, 2500 টাকা যোগ হয়ে গেছে। তাহলে এটা হলো 2500। তাহলে এটা যোগ করলে না 1500, না এটা কত, 2500, হ্যাঁ হ্যাঁ, কত হলো বলো, 5500 টাকা, রাইট। 5500, তাহলে মোট কস্ট কত হলো, না হলো না, তাহলে 8800 প্লাস কত, 14300 টাকা আমার মোট কস্ট হয়েছে 14300, রাইট কিনা, রাইট কিরকম। এই হলো কোশ্চেনটা বোঝা গেছে। পি কস্ট দিয়েছে এত, এর জন্য মেটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড তিনটে সেপারেট দিয়েছে, আমি যোগ করে বলেছি 1500 টাকা, এখানে 2500 টাকা, এখানে 2500 টাকা, মোট খরচা হয়েছে 14300 টাকা, পাক্কা। এখন আমাকে বল যে এখানে আর কি কি থিওরি দিয়েছে দেখা যাক। এদের বলছে এর জন্য সেলস ভ্যালু দিয়েছে, এর যে সেলস হয়েছে সেটা 6000 রুপিস, বি এর সেলস হয়েছে 10000 রুপিস, আর সি এর সেলস হয়েছে কত, 5000 রুপিস, রাইট। এখানে প্রফিট মার্জিন আছে, 25%, প্রফিট কত আছে, 25%। আর এখানে আছে কত বললাম, 30 আর 20, এটা হলো 30% আর 20%। এই ছিল অঙ্কটা। এই অঙ্কটা দিয়ে বলেছে তুমি বার করে দাও যে তোমার এই 8800 টাকাটার জন্য এ বি সির জন্য কত কত খরচা হবে, রাইট। না চলো হয়ে যাক, না অঙ্ক শেষ করে দিই, হ্যাঁ চলো এগোচ্ছি আমরা। তাহলে আমাকে বার করতে হবে যে এদের জন্য নেট রিয়েলাইজেবল ভ্যালু বা নেট কস্ট আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন, কি বললাম, Net cost up to the point of separation. সেটা বার করব। তাহলে আমাকে তো সেরকম ভাবে আলাদা করে কিছু বলে দেয়নি, বলে এই জায়গাটাতে তো আলাদা আলাদা করে কার কত বলে দেয়নি, খালি বলেছে এই তিনটে যোগ করলে আমার কাছে মোট কস্ট হয়েছে কত বলো, 8800 টাকা। তাতে মেটেরিয়াল, লেবার, ওভারহেড যা কিছু হতে পারতো সেটা বড় কথা নয়, বাট এটার মধ্যে কার কত বার করতে গেলে আমি ফার্স্টে সেলস দিয়ে শুরু করবো। কোশ্চেন মুছে দিচ্ছি, আমাদের ফার্স্টে কি করব, কি দিয়ে শুরু করব, সেলস দিয়ে শুরু করব। আমার কাছে কটা ইয়ে আছে, প্রোডাক্ট আছে, এ বি আর সি প্রোডাক্ট আছে। ভাই সেলস করলাম একটু আগে, কত করে করা বলো, সেলস একটু আগে লিখলাম তো, বল কত ছিল, একটা সেলস এর 6000, এর কত আছে দেখে দেখে বল, জোরে জোরে বলবি। 10,000, সেলস এর কত আছে, 10000, এর 5,000, 5000 রুপিস, রাইট। ভাই এখান থেকে যদি আমরা সেলস মাইনাস জিপি পাই তাহলে কস্ট অফ গুডস সোল্ড পাই, একটা ফর্মুলা পড়তে মনে আছে, সেলস মাইনাস জিপি ইজ ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড। আবার বলো সেলস মাইনাস, sales minus GP equal to তাহলে এখান থেকে আমি জিপি মাইনাস করলাম, প্রফিট পার্সেন্টেজকে মাইনাস করে দিলাম, আর পার্সেন্টেজ গুলো ছিল এর ছিল এট দ্য রেট অফ 20% মাইনাস করবো, সরি এটা হবে 20 কত পার্সেন্ট, 25%. 25, হিয়ার ইট ইজ 25% মাইনাস, 30, ঠিক আছে এখানে লিখে দিচ্ছি, এটা 25% মাইনাস, 30%, এটা কত 30%, 30%, এটা 20%, এটা 20%, রাইট। তাহলে আমি এই সেলস এর উপরে আমি 25% মাইনাস করে দেবো, তাহলে কত মাইনাস হলো, 1500, তাহলে লেস জিপি হলো 1500 টাকা, এটা বল 3000, 3000, দেন 1000, তাহলে আমার কাছে সিওজিএস কত দাঁড়ালো, সিওজিএস বলো 4500, 7,000, দেন ইট ইজ 7000, 4,000, দেন ইট ইজ হিয়ার ইট ইজ 4000, রাইট। এর মানে সিওজিএস বেরিয়েছে। এই কস্ট অফ গুড সোল্ড এর সঙ্গে এই কস্ট অফ গুড সোল্ড যেটা হলো, এর সঙ্গে তোমায় একটা জিনিস করতে হবে, মোট এটা সেলস করে এটা হলো, এর মধ্যে একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে, এর মধ্যে একটা কস্ট আছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, সেটা আমার কাছে আলাদা একটা ওয়ার্কিংস করে বার করতে হবে। আলাদা ওয়ার্কিংস করে যেটা বার করতে হবে, তাহলে এর মধ্যে কি করা হবে না, এই যে কস্ট এটা সিওজিএস বলবো না, এটা কস্ট অফ সেলস বলবো, হ্যাঁ টোটাল কস্ট বলবো, রাইট, কস্ট অফ সেলস। আমরা জানি কস্ট অফ গুড সোল্ড বার করতে গেলে কস্ট অফ গুড সোল্ড প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু কস্ট অফ সেলস। আবার বল, আমি আগেরটা যেটা বলছিলাম,
এখান থেকে যদি প্রফিট মাইনাস করেছি তাহলে উত্তর কি পাবো? কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস। এখান থেকে লেস করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। যদি বার করতে পেরেছি তাহলে উই ক্যান গেট সিওজিএস। আমার আগেরটা একটুখানি আমি চেঞ্জ করলাম। সিওজিএস মানে এক্স্যাক্টলি কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে কত খরচা হয়। এই সেলস করতে গেলে এক্সট্রা যে খরচা হয় সেটার নাম কি? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। করলে আমি কস্ট অফ সেলস পাই। যে আমরা কস্ট শিটের ফরম্যাটটাকে খেয়াল করো। পহলে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাড গেট কস্ট অফ সেলস। তাহলে কস্ট অফ সেলস থেকে সেলিং ডিস্ট্রিবিউশন লেস করলে আমি কস্ট অফ গুডস সোল্ড পাবো। বাট হাউ মাচ অ্যামাউন্ট ইজ মাই কস্ট অফ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, সেটা বার করতে গেলে আমাকে একটা ছোট ওয়ার্কিংস ভাবতে হচ্ছে। আমরা টিল নাও আমাদের মোট সেলস কত হয়েছিল? না বলো, মোট সেলস হয়েছিল 10,6,5। মোট কস্ট অফ সেলস কত হয়েছিল? এইটা প্লাস এটা হ্যাঁ বলো, 15,500 ছিল আমার কস্ট অফ সেলস। ফাইন। আমার প্রি সেপারেশন কস্ট কত, প্রি এন্ড পোস্ট সেপারেশন কস্ট মিলে কত কষ্ট হয়েছিল? 14,300। একটু আগে দেখেছি আমরা প্রি এন্ড পোস্ট সেপারেশন কস্ট। এখান থেকে যদি এটাকে একটু সরিয়ে দিচ্ছি, হ্যাঁ আমাকে বল আমার টিল নাও যে কস্টটা আছে তাতে প্রি কস্ট কত হয়েছিল? 8,800 টাকা মনে পড়ছে, হ্যাঁ। আর পোস্ট কস্ট কত হয়েছিল? 5,300 নাকি? 5,500 ছিল। ওই তিনটে কস্ট যোগ করলে 5,500 টাকা আমরা পোস্ট কস্ট পেয়েছিলাম, তাই তো? তাহলে যোগ করলে এই দুটো যোগ করলে মোট কত হলো? 14,300 টাকা মোট কস্ট হয়েছিল। ভাই 14,300 কস্ট হয়েছিল, কিন্তু আমার কস্ট অফ সেলস কত আছে? 15,500। আবার বলি, আমার কাছে টিল নাও কস্ট হয়েছিল কত? 14,300 টাকা প্রি এন্ড পোস্ট মেলালে, কিন্তু বিক্রি করতে গিয়ে যে নেট লেভেল কস্ট গেছে সেটা হচ্ছে 15,500 টাকা। তাহলে এক্সট্রা যে কস্ট গেছে দ্যাট ইজ নাথিং বাট মাই সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সো মাই S&D overhead is there, कितना? 1200 रुपया इज माई সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে এই 1200 টাকাটা আমাকে নিশ্চয়ই এখন এইখানে ভাগ করে দিতে হবে তিনজনের মধ্যে। এই 1200 টাকাটাই আমার কাছে, ভাগ করে দিতে হবে। কোনো অসুবিধা নেই কারোর জন্য? কোনটায় কত দিয়ে করবো এইটা বলো। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কিসের উপর ডিপেন্ড করে? সেলসের উপরে। যদি মনে করা যাক উই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দ্যাট সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, উই শ্যাল টেক দ্য বেস অ্যাজ সেলস। কার উপর নেবো? সেলসের উপর নেবো। তাহলে ভাই সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড সেলসের উপর বার করতে গেলে আমি চিন্তা করলাম যে পার্সেন্টেজ তাহলে কত হয়। আরো সহজ করে বলি, যদি সেল হয়েছিল 6,000 আর যদি এসডি হয়েছিল কত? 1200, আর মোট সেলস হয়েছিল কত? 21,000। মোট সেলস কত হয়েছিল বলো? 21,000, রাইট? তাহলে ভাই এটা হবে কত বলো? 1200 ইন্টু 6,000 ডিভাইড 21,000 কি হবে? 1200 বল 1200 ডিভাইড করলাম 21,000 ইন্টু 6,000 করলে আমরা এটা উত্তর পাবো। সেই আনসারটা কত হলো? আমার কাছে মোট যদি 21,000 জন্য 1200 টাকা খরচা হয়, তাহলে 6,000 জন্য কত খরচা হয় বার করতে পারবো কি পারবো না? এটা বারবার করার জন্য অসুবিধার জন্য আমরা মনে করতে পারি যে একটা পার্সেন্টেজ বার করে রাখলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, চলবে। আর পার্সেন্টেজটা খুব ফ্র্যাকশনাল হবে, সেই ফ্র্যাকশনটা 1200 সঙ্গে ম্যাচ করবে না, অনেক অশান্তি হবে। দে বেটা কত উত্তর হয় করে দাও। সিমিলারলি এটা কত হবে? এইটা ইন্টু 10,000 আর এটা ইন্টু 5,000। তাহলে এইখানে ফিগারটা কত দাঁড়ালো বলো? 342। এটা কত হলো? 571। এটা কত হলো? 287। एकदम क्लियर। তাহলে ভাই তোমার কস্ট অফ सीओजीएस कितना आया? इसको इधर থেকে মাইনাস কর। এটা বাজে দেখতে লাগছে না? এটা বাজে দেখতে লাগছে না, দাঁড়া একটু বুদ্ধি করে দিই। তোমার কাছে কত ছিল? 21,000 এর জন্য 1200 তো? তাহলে 12 একটা ফিগার এখানে দেখিয়ে রাখি। 1200 বাই কত হবে? 21,000 ইনটু কত হবে? ইদার ইয়ার 6,000 ইট কামস টু 342। পাক্কা? কি হলো বল? এটা তাহলে আমি যদি মাইনাস করে দিই, এটা যদি মাইনাস করে দিই তাহলে আমি কি পাবো? সিওজিএস পাবো। তাহলে এই যে সিওজিএসটা পেলাম, সিওজিএস कितना मिला बोलो? 4158। फिर बोल 6429 3713
13 हो गया। এই হলো আমার সিওজিএস। এই যদি কস্ট অফ গুড সোল্ড হয়, তুমি কস্ট অফ গুড সোল্ড তো সেপারেশন পয়েন্ট নয়, তুমি ফার্দার প্রসেস কস্ট খরচা করে সেপারেশন পয়েন্টে পৌঁছেছিলে। আবার বলি, কস্ট অফ গুড সোল্ড কি সেপারেশন পয়েন্ট? আমি তো ফার্দার প্রসেসিং কস্ট করেছিলাম। কার ক্ষেত্রে কত প্রসেসিং কস্ট করেছিলাম সেটা মনে পড়ছে আমাদের। আর সেটা মোট পরিমাণ 5,500 টাকা, যেটা বললাম এইটা। এর তিনটেতে ভাগ কত কত দেখানো আছে বইতে, কোশ্চেনে বলো। তাহলে এখান থেকে আমি এবার আমি বার করলাম পোস্ট সেপারেশন কস্ট। হ্যাঁ, পোস্ট সেপারেশন কস্ট একটার জন্য একটা ছিল, বলো কত টাকা ছিল? 1500, এটা 2500, আর এটা হলো 1500, রাইট? তাহলে এটা বিয়োগ করলে আমরা এখন যেটা পাবো, ব্যাক টু দ্যাট প্লেস যেটা পয়েন্ট অফ সেপারেশন পৌঁছে গেলাম। যেখানে সেলস থেকে আমি মাইনাস করলাম কি গ্রস প্রফিট, আমরা পেলাম কস্ট অফ সেলস। সেখান থেকে মাইনাস করলাম কি সেলিং ডিস্ট্রিবিউশন, আমরা পেলাম কস্ট অফ গুডস সোল্ড। এটা রিভার্স, কিন্তু এটা কস্ট শিট রিভার্সলি করছি, আর কিছু না। এখন যেখানে পেলাম সেটা হচ্ছে যে দ্যাট ভেরি প্রাইম কস্ট যেটা কস্ট শিটে দেখি যে আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন তোমার কস্ট কত হয়েছিল, আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন কস্ট কত ছিল। এটা কত টাকা হলো বলো? 2658, রাইট। দেন 39, তারপরে 2213, চলবে? এখন দেখা যাক যে এই তিনটে যোগ করলে যেন আমার মোট কস্টটা ভাগ হলো কিনা। এটা এই তিনটে যোগ করলে নিশ্চয়ই আমার কাছে 8,800 টাকা হতে হবে, তবেই বলবো যে আমি নেট রিয়ালাইজেবল কন্ডিশনের প্রি কস্ট পোর্শনে নেমে গিয়ে পৌঁছে গিয়ে আমি আমার টোটাল কস্টটাকে ডিভাইড করতে পেরেছি, রাইট? এবং এই তিনটে যোগ করলে এটাই হবে, পাক্কা? সো দিস ইজ দ্য মেথড যেটাকে আমি বললাম নেট রিয়ালাইজেবল ভ্যালু মেথড। ফাইন। আনাদার মেথড ইজ কল্ড, মুছে যাচ্ছি, রাইট? ইচ্ছা করলে স্ক্রিনশট নাও। নিয়ে যাচ্ছি আমি যে আমার কাছে কি মেথড কি করবে এবার আমি বল। এবার আমি আসছি কন্ট্রিবিউশন মেথডে। কন্ট্রিবিউশন ইজ নাথিং বাট s - b। কি বললাম? কন্ট্রিবিউশন মানে হচ্ছে s - b। s - b মানে কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট যার যেমন তার বেসিসে মোট কস্টটা যোগ করে। যে বেশি করে কন্ট্রিবিউট করছে। আমি খুব সিম্পল আইডিয়া বলছি। ধরা যাক আমি 3টে গরুকে খেতে দেবো, যে গরুটা বেশি দুধ দেয় তাকে বেশি খেতে দেবো। তাহলে যে গরুটা বেশি কন্ট্রিবিউট করছে তাকে বেশি করে তার কস্টটা তার কাছে বেশি লাগাবো, রাইট? কিরকম সিম্পল একদম। তাহলে ইওর কন্ট্রিবিউশন ইজ s - b। ইওর কন্ট্রিবিউশন ইজ s মানে কি বলছি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট इज माय कंट्रीब्यूशन। सेल्स माइनस वेरिएबल कॉस्ट माय कंट्रीब्यूशन। तो यू हैव टू फाइंड आउट देयर ना, तुमको क्या 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 निकालना पड़ेगा? सेल्स माइनस वेरिएबल कॉस्ट, फाइंड कंट्रीब्यूशन, टेक दैट कंट्रीब्यूशन, यूज इट टू सेग्रीगेट टू मेक द रेशियो। পাক্কা? তো দেখা যাক একটা অঙ্কতে কিভাবে করা হচ্ছে দেখা যাক। এবং এটা এই ক্লাসটার এটার এন্ড পয়েন্ট। আমরা নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে কি বিপি না রে? বিপি ব্লাড প্রেসার না ব্যাক পেন মানে বাই প্রোডাক্ট, সেটা আমরা পরের ভিডিওতে করব, রাইট? আমাদের একটা অঙ্ক করে এই গল্প শেষ করি। বলেছে আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রোডিউসেস টু প্রোডাক্ট A and B with a single process. The joint processing cost during the year is such and such material, labor and overhead. এটা বেকার এতগুলো বলে, আমি বুঝেছি যে মোট আমাকে এত টাকা দিতে হয়। মোট খরচা প্রি সেপারেশন কস্ট একটা কিছু বলে দিচ্ছে। এখানে কোশ্চেনে বলছি ফিক্সড ওভারহেড খরচা হয়েছিল আরো 4,400 টাকা। সেলস এর জন্য আমরা এ বিক্রি হয়েছে 120 টাকা করে, আর বি বিক্রি হয়েছে। তাহলে আমি এইটার জন্য যে পয়েন্টগুলো বলছে সেটা বলি। এদের প্রি সেপারেশন কস্ট হয়েছিল যেটা বলেছে মেটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড। মেটেরিয়াল, লেবার আর ওভারহেডের জন্য এখানে কোশ্চেনটা নিচ্ছি। একটা আছে 5,200, দেন আছে লেবার 2,100, দেন আছে ভ্যারিয়েবল ওভারহেড 1,500, কুল মিলাকার 8,800 টাকা আমার কস্ট, রাইট? খুব ইজি। নেক্সট বলো, এদের বলছে ফিক্সড ওভারহেড ছিল। ফিক্সড ওভারহেড কোন একটা খরচা দেখাচ্ছে, এরা 4,400 টাকা। যদি তোমাকে কন্ট্রিবিউশন বার করতে বলে তাহলে সেলস দেবে কি দেবে না? ভ্যারিয়েবল কস্ট দেবে কি দেবে না? বাহ, আইডিয়া। তাহলে তোমাকে নিশ্চয়ই সেলস বলে দিয়েছে। আর সেলস এর পরিমাণ হচ্ছে 200টা।
তাহলে আমি অঙ্কে অঙ্কে যাচ্ছি। আমার প্রোডাক্ট কটা কটা প্রোডাক্ট বলেছি? দুটো। সেলস বলে দিয়েছি আমি, কোশ্চেনের মধ্যে লেখা দরকার নেই, একবারে আনসারে চলে যাও। সেলস তো বলে দিয়েছি ডিরেক্টলি, 200 ইউনিটস এট দ্য রেট অফ 120 পিস 20। এটা হচ্ছে 200 ইন্টু 120। আর এরপরেরটা আছে 240 ইন্টু 40, 240 ইন্টু 40। এটা কত টাকা হলো? একটা হচ্ছে 24,000, একটা 9,600। বল বলো একটা কত? 24,000। এটা হলো কত? 9,600 টাকা। এই হলো আমার সেলস। যদি সেলস বার করতে পেরেছি তাহলে আমাকে কি বিয়োগ করতে হবে? এই সেলস থেকে কি বিয়োগ করবো বলো? তাহলে ভাই লেস করো, লেস ভ্যারিয়েবল কস্ট করো, লেস ভি। এখন ভ্যারিয়েবল কস্ট কত টাকা আছে? মেটেরিয়াল, লেবার, ওভারহেড যেটা, সেটা আমি ভ্যারিয়েবল কস্ট। মোট কস্ট কত ছিল সেটা? 8,800 টাকা। আর 8,800 টাকার মধ্যে তোমার কার কত ছিল? 8,800 টাকার মধ্যে কার কত ইউনিট ছিল? 224। ঠিক আছে, তোমার মোট ভ্যারিয়েবল কস্ট বলেছিলাম, এটা হচ্ছে মোট ভ্যারিয়েবল কস্ট। দেখ, ফিক্সড ওভারহেড তো ভ্যারিয়েবল কস্ট নয়, তাহলে ভ্যারিয়েবল কস্ট কোনটা? এটা। তাহলে এই 8,800 টাকাটা মোট ভ্যারিয়েবল কস্ট ছিল 8,800 টাকা। এটা কাকে কাকে ভাগ করবো? এ আর বি এর মধ্যে। কার কত তো বলে দেয়নি। মনে করলাম এর সেলস কত হয়েছে, প্রোডাকশন এটা কত হয়েছে, তাহলে নিশ্চয়ই এই ভ্যারিয়েবল কস্টটাও প্রোডাকশন ওয়াইজ ডিপেন্ড করে। এটা তো আমাদের ছোট থেকে জানি আমরা। ভ্যারিয়েবল কস্টকে কেন ভ্যারিয়েবল বলে? যার প্রোডাকশন বেশি তার খরচে ভ্যারিয়েবল কস্ট বেশি। তাহলে আমি এটাকে রেশিও করলাম 200:240, মানে 20:24, মানে 10:12। তাহলে বলো এই 8,800 টাকা ভাগ করে কত কত পেলাম বলো? 4,000, 4,600, 4,800, 4,000 টাকা। এখানে যে 4,800 এস মাইনাস ভি করলে সি পাবো তো? এস মাইনাস ভি করলে আমরা কন্ট্রিবিউশন পেলাম। বল না, এটা 20,000 টাকা, এটা হলো 4,800 টাকা। এই আমার কন্ট্রিবিউশন কনসেপশন, আর কিছু না। কন্ট্রিবিউশন মানে কে কত বেশি করে আমাকে সেলস মাইনাস ভ্যারিয়েবল দেয়, দ্যাট ইজ মাই চাঁদা, তাকে বলে কন্ট্রিবিউশন, রাইট? এখন তোমার কাছে কন্ট্রিবিউশন যেটা হয়েছে, একটা 20,000, একটা 4,800। তোমার ফিক্সড কস্ট কত ছিল মোট? 4,400। তোমার ফিক্সড কস্ট ছিল কত? 4,400, তাই তো? তোমার ফিক্সড কস্ট ছিল 4,400 টাকা। তাহলে ফিক্সড কস্টটা যদি আমি ভাগ করে ইয়ে করে, থামা, পজ করে দেখি। তাহলে কন্ট্রিবিউশন পেলাম কত টাকা আমরা? এর 20,000, এর 4800। তাহলে তোমার কাছে মোট এই যে আমার কস্ট হয়েছিল, কত টাকা কস্ট হয়েছিল বলো? এটি যোগ করলে 12,200 তো, নাকি 13,200? আচ্ছা, 13,200 টাকা। তাহলে মোট প্রি সেপারেশন কস্ট ছিল ভ্যারিয়েবল লেভেলে 8,800 টাকা, আর ফিক্সড লেভেলে কত ছিল? 4,400 টাকা। তা ভ্যারিয়েবল লেভেলে যে 8,800 টাকা ছিল, সেটা অলরেডি আমরা এখানে ডিভাইড করে নিয়েছি। তাহলে এখন যদি ডিভাইড করতে হয় তাহলে কত টাকা করবো? 4,400। এই 4,400 টাকাটাকে আমি কন্ট্রিবিউশন রেশিওতে ভাগ করবো। 4,400 টাকা আমি, তাহলে মোট কস্ট যদি শুধু ফিক্সড হতো তাহলে সেটা পুরোটাই ভাগ করতাম, কিন্তু ভ্যারিয়েবলটা যেহেতু ভ্যারিয়েবলটা আমরা জানতে পারছি কার জন্য কত, সেটা যেন আমি কন্ট্রিবিউশন রেশিওতে ভাগ করতে যাবো না। তাহলে কন্ট্রিবিউশন রেশিওতে ভাগ করবো যেটা নন সেপারেবল কস্ট। আবার বলি, কস্ট কোনো সময় বলে দিয়েছে, তা কোনটা কার সেপারেবল সেটা জেনে গেছি আমি। নন সেপারেবল পোর্শন ছিল কত টাকা? 4,400 টাকা, যেটা ফিক্সড কস্টে আছে। এটাকে তুমি কন্ট্রিবিউশন রেশিও বলো 200:48, 200:, তাহলে এটা 200, এটাকে আমি কি করব? 200:200:48 এই রেশিওতে ভাগ করে দেখাবো। হ্যাঁ, দুটো কোশ্চেন বাদ দিলাম। তাহলে তোমার কাছে এই রেশিও, এই যেটা করলাম তাকে উত্তর হলো 354248। বল, এটা করে দেখলাম, এইটাকে ভাগ করছি, এটা ভাগ করছি এই রেশিওতে। আনসার কত পেলাম? 852, রাইট? হ্যাঁ, এই কন্ট্রিবিউশন যদি মাইনাস করি আমি, তাহলে উত্তর যেটা পাবো সেটা প্রফিট। চাইলে দেখালাম, চাইলে না দেখালাম, আলটিমেটলি অবজেক্টিভ ছিল আমি। প্রফিট কত হলো বলো? 16,452, দেন 3,948। এটা আমার প্রফিট হলো। প্রফিট তো বার করতে বলেনি,
আমাদের উদ্দেশ্য ছিল যে আমি জানো আমার টোটাল যে 13,200 টাকাটা আমি সেগ্রিগেট করতে পেরেছি না পারিনি। তাহলে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দেখিয়ে রাখি। তোমার এ ছিল একটা, সরি এ কত ছিল আর বি কত ছিল। এর জন্য একবার ভাগ করি 4,000 আর 4,800, এটা আমি কিন্তু জয়েন্ট কস্ট সেগ্রিগেশন দেখাচ্ছি। তাহলে জয়েন্ট কস্ট সেগ্রিগেশনের জন্য আমার ভ্যারিয়েবল কস্ট ছিল 4,000 আর কত ছিল, আর ভাই ফিক্সড কস্ট ভ্যারিয়েবল সেগ্রিগেট করে কত কত পেয়েছি 3,500, আর এটা কত হলো 852। এটা এই দুটো যোগ করে একবার দেখা দেবো, বের করে নাও, করো। 7,548 5652, এই দুটো যোগ করলে কি আমার এই টোটাল কস্টের সঙ্গে মিলছে 13,200 সঙ্গে? তাহলে আমার যে বেসিক অবজেক্টিভ নিয়ে আজকে ক্লাস করছিলাম যে জয়েন্ট প্রোডাক্টকে হাউ ক্যান উই ডিভাইড, দিস ইজ মাই 13,200 and divided into A is this much amount and B is this much amount. যদি বলতো প্রফিট বার করতে, ভাই আমি প্রফিট কেন বার করতে পারবো না, আমার টোটাল যে সেলস ভ্যালু ছিল সেখান থেকে ওই 2 টাকা মাইনাস করো, টোটাল কস্ট মাইনাস করে দাও, ইউ ক্যান গেট প্রফিট পাক্কা। সো দিস ইজ অল অ্যাবাউট জয়েন্ট প্রোডাক্ট পাক্কা। তো আমার মনে হয় জয়েন্ট পেন আমার কি হয়েছে, জয়েন্ট পেন ভালো হয়ে গেছে, রাইট। পরদিনকে আমরা ব্যাক পেন, ব্লাড প্রেসার অ্যান্ড বাই প্রোডাক্ট নিয়ে ক্লাস করবো। ওকে, চলো ওভার।